হ্যালো এন্ড ওয়েলকাম বেটস বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা জানো সংসদ থেকে মডেল কোশ্চেন পেপার বেরিয়েছে এবং ইতিমধ্যে আমাদের চ্যানেলে ফিলোসফি, বাংলা, ইংলিশ, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের ইতিমধ্যেই মডেল কোশ্চেন পেপারের পিডিএফ ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা দেখে নিবে। এবার আমরা তোমাদের বহুল প্রতীক্ষিত এডুকেশন বিষয়ে সংসদ নমুনা মডেল বুক যে কোশ্চেন পেপার রয়েছে সেই সমস্ত ফুল পিডিএফটা তোমাদের দেখাবো, কি কি কোশ্চেন রয়েছে এবং কি কি স্ট্রাকচার থাকছে তোমাদের এডুকেশন বিষয়ে বা শিক্ষাবিজ্ঞানে, দেখে নেব ধাপে ধাপে। ভিডিওটি কোথাও স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। কোন কোশ্চেনগুলি কিভাবে দেওয়া হয়েছে সেগুলো আমরা যাচাই করব। এর পরবর্তীতে আমরা সলিউশন ভিডিও আনবো, তাছাড়া আমরা চাইলে লাইভ ভিডিও আনবো এবং এডুকেশনের অঙ্কগুলি আমরা ধরে ধরে প্র্যাকটিস করব, ধরে ধরে সলভ করব। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলে একদম যুক্ত থেকো, ঠিক আছে? তো চলো আমরা ধাপে ধাপে দেখে নিচ্ছি যে এডুকেশনের কি কি কোশ্চেন রয়েছে ইউনিট ওয়াইজ এবং তোমাদের যে সেট ওয়াইজ, ঠিক আছে? তো চলো দেখে নিচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না যারা নতুন আছো, আর অবশ্যই পিডিএফ কিভাবে পাবে আমি তোমাদের জানাবো, যুক্ত থাকো। চলো দেখে নিচ্ছি। এ দেখো স্ট্রাকচার দেওয়া রয়েছে তোমাদের এডুকেশন বিষয়ের সেমিস্টার 4। দেখো কি বলা হয়েছে, লার্নিং মেকানিজম। এটা নতুন করে বলছি না, তোমরা যেহেতু সিলেবাস সম্পর্কে জানোই আগে থেকে, কোন বিষয় থেকে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে। চলো আমরা মডেল পেপার 1 দেখে নিচ্ছি বেঙ্গলি ভার্সনে। 2 ঘন্টা সময়। সেকশন এতে 2 মার্কের কোশ্চেন থাকবে তোমরা জানো, এবং 5টি কোশ্চেন থাকবে 2 মার্কের, ঠিক আছে? 10টির মধ্যে 5টি লিখতে হবে, ঠিক আছে? চলো দেখে নিচ্ছি। 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, শিখন কৌশল বলতে কি বোঝো? অলরেডি আমাদের সাজেশনে রয়েছে। অপানুবর্তন কি, এইটাও সাজেশনে রয়েছে। এবং বলা হয়েছে 2 দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো? একদম 110% আমি তোমাদের বলেছিলাম যে এই কোশ্চেনগুলোই মডেল কোশ্চেনে থাকবে। বি নম্বরে দেখো, উদ্বেগ কি বলেছিলাম। তারপরে দেখো 3 নম্বর দাগে কি বলা হয়েছে, সফটওয়্যার হার্ডওয়্যার বলতে কি বোঝো? 110% কমন। তারপরে দেখো শিক্ষা ও প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্য বলেছি। তারপরে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। মধ্যমা কি? তারপরে বলা হচ্ছে বি নম্বরে ফ্রিকোয়েন্সি, এখানে রিকোয়েন্সি বলা হয়েছে কিন্তু ভুল হবে, ফ্রিকোয়েন্সি বহুভুজের 2টি সুবিধা লেখো, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি পলিগন বা ফ্রিকোয়েন্সি পলিগন হবে, তো ফ্রিকোয়েন্সি বহুভুজের 2টি সুবিধা লেখো বলা হয়েছে। সি নম্বরে বলা হয়েছে শূন্য সহবর্তী বলতে কি বোঝো? বলেছি। তারপরে একটি রাশি দেওয়া রয়েছে, গড় নির্ণয় করতে হবে। তোমরা জানো গড় নির্ণয় কিভাবে করতে হয়, সামেশন অফ এক্স বাই এন, তোমরা জানো। তারপরে দেখো সেকশন বি এর 5 মার্কের কোশ্চেন তোমাদের লিখতে হবে, 2টি থাকবে 4টি। চলো 5 দাগে দেখো কি বলা হয়েছে, এ নম্বরে শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির 5টি ব্যবহার লক্ষ্য বলে দিয়েছি। 100% কমন, একদম হুবহু মিলে যাচ্ছে কোশ্চেনগুলি। দেখো শিক্ষা প্রযুক্তি ব্যবহারগুলি লেখো, অর্থাৎ আইসিটির ব্যবহারগুলি। তারপরে শিক্ষা প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্য একদম হুবহু কমন। যারা আমার সাজেশন ফলো করেছো দেখবে সেম কোশ্চেন, এই কোশ্চেনগুলি রয়েছে। তারপরে দেখো 6 নম্বর, 6-এর এতে কি বলা হয়েছে, মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কি বোঝো? মনস্তাত্ত্বিক কল্যাণের বৈশিষ্ট্য লেখো। আত্মসচেতনতা কি? আত্মসচেতনতার মূল বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো সেকশন সি এ কি বলা হয়েছে, প্রেরণা কাকে বলে, অর্থাৎ প্রেরণা কাকে বলে, ঠিক আছে? তারপরে প্রেষণা চক্র বর্ণনা দাও। শিখনে প্রেষণার ভূমিকা আলোচনা করো। 2 + 4 + 4, ঠিক আছে? আমি বলেছিলাম তোমাদের স্ট্রাকচারটা এভাবে থাকবে, 10 মার্কের কোশ্চেন। তারপরে দেখো ব্রুনারের আবিষ্কারমূলক শিখন পদ্ধতিটি আলোচনা করো বা তত্ত্বটি আলোচনা করো। তারপরে বলা হচ্ছে এই তথ্যের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো, ঠিক আছে? 7+3। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেনে তোমরা জানো যে অঙ্ক থাকবে। তাহলে 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা দেখে নাও কিভাবে থাকছে। 7 নম্বর দাগে কিন্তু তোমাদের ইউনিট 1-এর 10 মার্কের কোশ্চেনগুলো থাকবে, ঠিক আছে? যে কোনো একটি লিখতে হবে। এবার 8 নম্বর দাগে এটা অনেকেরই সন্দেহ ছিল যে এক্ষেত্রে আমাদের কি হবে। তো দেখো 8 দাগে কি বলা হয়েছে, যে কোনো একটি প্রশ্ন দিতে হবে, অর্থাৎ ইউনিট 2 থেকে তোমাদের 2টো কোশ্চেন থাকবে। একটা বড় কোশ্চেন থাকবে ভেঙে ভেঙে, আর একটা থাকবে অঙ্ক, ঠিক আছে? তো অঙ্ক অথবা তোমাদের বড় কোশ্চেন যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? এই অঙ্কগুলো দেখো গড় ও মধ্যমা নির্ণয় করতে বলেছে, একদম খুব সহজ তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্লাস রয়েছে তোমরা জানো, দেখে নিবে। তাছাড়া আমরা সলভ করব একে একে। তারপরে দেখো মডেল সেট 2-এ কি বলা হয়েছে, শিক্ষণ ও পরিণামের মধ্যে পার্থক্য। তারপরে বলা হয়েছে পরিণামের একটি সংজ্ঞা দাও। তারপরে উদ্বেগ মানসিক রোগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা আলোচনা করো, বলেছি। তারপরে
মাইন্ডফুলনেস মেডিটেশন বলতে কী বোঝো, মননশীল ধ্যান বলে দিয়েছি। 3 নম্বর, তারপরে ওভারহেড প্রজেক্টের যে কোনো দুটি শিক্ষামূলক ভূমিকা লেখো। সফটওয়্যার কি, যে কোনো একটি কমন। তারপরে দেখো 4 এতে কি বলা হয়েছে, পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝো, একদম বলেছিলাম হুবহু মিলে যাচ্ছে যারা সাজেশন ফলো করেছিলে। দেখো বি নম্বরে বলা হয়েছে প্রসার নির্ণয় করো, একদম ইজি। প্রসার নির্ণয় করতে হলে আমরা কি করব, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা মাইনাস করব। ঠিক আছে, প্রথমে এটার দেখে নেব সর্বোচ্চ সংখ্যা কত আছে, ঠিক আছে, তারপরে সর্বনিম্ন সংখ্যা কত আছে, সেই হিসাবে আমরা বের করব। তারপরে দেখো রাশিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা লেখো, বলেছি। সহগাঙ্ক নির্ধারণের র্যাঙ্ক পদ্ধতির সূত্রটি লেখো, একদম বলেছিলাম। দেখো তোমরা যদি সাজেশন ফলো করে থাকো 100% মিলে যাচ্ছে সাজেশন। তারপরে দেখো সেকশন বি এ দেখো লাইফ স্কিল বা জীবন কুশলতা বলতে কী বোঝো, বলে দিয়েছি। WHO কী বলেছে এ সম্বন্ধে, একদম, অর্থাৎ জীবন দক্ষতা সম্পর্কে যে কোশ্চেনটা একদম হুবহু। সহানুভূতি বলতে কী বোঝো, মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব লেখো 5 মার্কের জন্য 6 দাগে, অর্থাৎ 5 ও 6 দাগে তোমাদের 2টি করে কোশ্চেন থাকবে, লিখতে হবে 1টি করে। এটা সেকশন বি এর ক্ষেত্রে, অর্থাৎ ইউনিট 1-এর তোমাদের মানসিক মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং থেকে এবং তোমাদের কি শিক্ষার প্রযুক্তিবিদ্যা থেকে, এই 2টি চ্যাপ্টার মিলিয়ে তোমাদের 10 মার্ক থাকছে। ঠিক আছে, তোমরা জানোই। এক্ষেত্রে কী হচ্ছে যে 5-এর 1 দাগে 2টো কোশ্চেনে 1টা লিখতে হবে, 6-এর 1 দাগে 2টো কোশ্চেনে 1টা লিখতে হবে। সেকশন সি এ কী বলেছে, প্রাচীন অনুবর্তন তত্ত্বটি পরীক্ষা সহ বর্ণনা করো, একদম বলে দিয়েছি। অর্থবহ শিক্ষণতত্ত্বের দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো। 8+2 বুদ্ধির সংজ্ঞা দাও, বলেছি। বুদ্ধির ক্ষেত্রে বুদ্ধির ব্যবহার লেখো, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে বৃদ্ধাঙ্ক কি, একদম এই কোশ্চেনটাও আমি বলেছিলাম তোমাদের, দেখে নেবে, 2 মার্কের সাজেশনে দেওয়া রয়েছে। তারপরে 8 নম্বরে কি বলছে, শ্রেণীবিন্যাস গড় নির্ণয় করো, খুবই সোজা, একদম 0 থেকে 9 দিয়েছে, দেখো খুব সোজা দিয়েছে অঙ্কগুলো। তারপরে দেখো মধ্যমান নির্ণয় করতে বলেছে, মধ্যমান কত হবে, ঠিক আছে, বা মধ্যমান কাকে বলে সঙ্গে বলে দিয়েছে, অর্থাৎ 8+2। তারপরে বি নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত শ্রেণীবিন্যাসটির আদর্শ বিচ্যুতি নির্ণয় করো এবং শিক্ষাক্ষেত্রে আয়তলেখর 2টি গুরুত্ব লেখো, বলে দিয়েছি একদম। এসডি নির্ণয়ের অঙ্কও তোমাদের করানো হয়েছে, জাস্ট বড় পদ্ধতিটা করানো হয়নি, সেটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, তারপরে দেখো শ্রেণীবিন্যাস গড় নির্ণয় করতে বলে দিলাম। তারপরে সেকশন এর ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, অর্থাৎ তোমরা এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে অঙ্ক তোমাদের 2টো থাকতে পারে, ঠিক আছে, 2টো অঙ্ক থাকতে পারে, অথবা একটা থিওরি কোশ্চেন থাকতে পারে বর্ণনামূলক কোশ্চেন, আর একটা তোমাদের অঙ্ক থাকতে পারে, অথবা 2টোই অঙ্ক থাকতে পারে, যে কোনো। ঠিক আছে, তাই তোমাদের অবশ্যই অঙ্কের সব নিয়মগুলো ভালোভাবে করতে হবে, ঠিক আছে, আর প্রশ্নগুলিও ভালোভাবে পড়ে যেতে হবে। এক্ষেত্রে সংসদ নমুনা থেকে আমরা সেটাই বুঝতে পারলাম। তারপরে দেখো কি বলছে, সেকশন এ এর শিখন অন্য একটি সেট। শিখন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন রয়েছে 2 মার্কের। শিখন কাকে বলে, যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। হিলগার্ড প্রদত্ত শিখনের সংজ্ঞা লেখো। শিখনের সাথে পরিণমনের পার্থক্য লেখো। শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কি কি, পরিণমনের সংজ্ঞা দাও। অর্থাৎ তোমাদের আমি একটা কথা বলেছিলাম, যদি তোমরা আমার সাজেশন ফলো করে থাকো, আমি বলেছিলাম যে তোমরা যদি বড় কোশ্চেন পড়ো তাহলে বড় কোশ্চেনের মধ্যে ছোট ছোট কোশ্চেনগুলি লুকিয়ে আছে, একদম ঠিক দেখো, একদম কোশ্চেনগুলি একদম হুবহু মিলে যাচ্ছে। পরিণমনের 2টি বৈশিষ্ট্য, পুনরুদ্রোগ বলেছিলাম, শিখন স্তরগুলি লিখো, এটাও বলেছিলাম। পেশনার 2টি বৈশিষ্ট্য, জৈবিক পেশনার পার্ট, অর্থাৎ পেশনার চক্রের পর্যায়গুলি, সেটাও বলেছিলাম, দেখো রয়েছে উদাহরণ সহযোগে। সামাজিক পেশনা কাকে বলে, অর্থাৎ পেশনার যে পর্যায়গুলি রয়েছে বা বিভাগগুলি রয়েছে সেই বিভাগ থেকে দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রের পেশনার 2টি প্রভাব, স্মৃতি বলেছি। স্বল্পস্থায়ী স্মৃতি কাকে বলে, বিস্মৃতি এতে বিস্মরণের 2টি কারণ। শিক্ষাক্ষেত্রে স্মৃতির প্রভাব, কল্পনা কাকে বলে, কল্পনা কিভাবে শিখনে সাহায্য করে, মনোযোগ কাকে বলে, সবগুলি একদম হুবহু মিলে যাচ্ছে। শিখনের ক্ষেত্রে মনোযোগের 2টি প্রভাব লেখো। আগ্রহ কাকে বলে, শিখনের ক্ষেত্রে আগ্রহের ভূমিকা লেখো। যারা আমার সাজেশন ভিডিওটি দেখবে আর মেলাবে, জাস্ট মেলাবে, সবগুলি কিন্তু মিলে যাচ্ছে। তারপরে দেখো শিখন কৌশল, আবর্তিত পরিবর্তিত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, কন্ডিশনাল রিফ্লেক্স অ্যাকশন কাকে বলে, অনুবর্তিত প্রতিবর্ত ক্রিয়া, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, অর্থাৎ প্যাভলভের যে পরীক্ষাটা, সেই প্যাভলভের পরীক্ষাটার সংক্রান্ত যে অনুবর্তিত প্রতিবর্তিত ক্রিয়া হয় সেখানে, ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে যে কাকে বলে। প্রাচীন অনুবর্তন কাকে বলে, অপানুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তনের কৌশলটি ছকের সাহায্যে বর্ণনা করো। স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার কাকে বলে, উচ্চতার কন্ডিশনিং কাকে বলে। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের 2টি প্রয়োগ লেখো। সক্রিয় অনুবর্তন কাকে বলে, একদম। দ্য বিহেভিয়ার অফ অর্গানিজম কে লিখেছেন, কত সালে প্রকাশিত হয়। সায়েন্স অফ বিহেভিয়ার কত সালে প্রকাশিত হয়। এস টাইপ আর টাইপ আচরণ কি বলেছি। অনুবর্তন বলেছিলাম তোমাদের। স্কিনার বক্স বলে দেওয়া হয়েছে। ধনাত্মক সতীদায়ক সত্তা, ঋণাত্মক সতীদায়ক সত্তা কাকে বলে।
হ্যাঁ, স্কিনারের শিখন তত্ত্বের সাংগঠনিক রূপটি কী, সাংগঠনিক স্ট্রাকচারাল ফর্মটা কী, তারপর হচ্ছে শিক্ষাক্ষেত্রের সক্রিয় অনুবর্তনের দুটি প্রয়োগ লেখো। খুব সুন্দর সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখো একদম খুব সোজা কোশ্চেন। টাইম কার্ভ, এটাও আমি তোমাদের বলেছিলাম। পাজল বক্স, প্রাচীন অনুবর্তন অপরাধ অনুবর্তনের পার্থক্য, বললাম না যে বড় কোশ্চেন যদি তোমরা আমার সাজেশন যদি দেখে করো দেখবে সব কোশ্চেনগুলো মিলে যাচ্ছে। ঠিক আছে, সংযোজনবাদ কাকে বলে, থর্নডাইকের দেওয়া 3টি সূত্র কী কী, শ্রেণীকক্ষে থর্নডাইকের ফললাভের সূত্র প্রয়োগ লেখো। একদম গেস্টাল্ট কথাটির অর্থ কী বলেছিলাম, দেখো তোমরা যদি দেখে থাকো। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কী, এটাও বলেছি। সামান্যীকরণ কী, মেন্টালিটি অ্যাপস গ্রন্থের রচয়িতাকে, এগুলো একটু নতুন নতুন অ্যাড করা হয়েছে। আশুবেলের মতে শেখার ক্ষেত্রে কী বলা হয়েছে, রিসেপটিভ লার্নিংটা কি, ঠিক আছে, রিসেপটিভ লার্নিং যেটা গ্রাহ্য লার্নিং বলা হয়। তারপরে হচ্ছে অর্থপূর্ণ শিখন কি, ব্রুনারের আবিষ্কারক শিখন কি, জোন অফ প্রক্সিমলি ডেভেলপমেন্ট কি, ঠিক আছে, স্ক্যাফোল্ডিং কি, ব্রুনারের মতে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা কি। অর্থাৎ এই যে প্রত্যেক পরীক্ষার ভিতরে ভিতরে কোশ্চেন দেওয়া হয়েছে কিন্তু, ঠিক আছে, বান্দুরার, আশুবেল, হ্যাঁ, তারপরে হচ্ছে থর্নডাইক, সব কিছু দেওয়া হয়েছে। বান্দুরার মতে শিক্ষণ প্রক্রিয়ার সফল করার জন্য শর্তগুলি কী কী, আত্মকথন কি, শিশুরা কি কথন ব্যবহার করেন, নীরব অভ্যন্তরীণ আলাপ কি, তারপর হচ্ছে কি বলা হয়েছে, ভাইঘটক সাংস্কৃতিক মধ্যস্থতা বলতে কি বুঝেছেন, তারপর হচ্ছে আত্মক্ষমতা বা সেলফ এফিসিয়েন্সি কি, হ্যাঁ, পর্যবেক্ষণমূলক শিখন কাকে বলে, বুদ্ধি দুটি সংজ্ঞা দাও। বুদ্ধি সৃজনশীলতা ব্যক্তিত্ব থেকে, দেখো বুদ্ধি সৃজনশীলতা ব্যক্তিত্ব থেকে কী কী কোশ্চেন দেওয়া হয়েছে, বুদ্ধি সংজ্ঞা দাও, একদম কমন। তারপর হচ্ছে বুদ্ধির যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। পার্সোনালিটি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী, এ ও বি বুদ্ধি বলতে কি বোঝো, বিমূর্ত বুদ্ধি কাকে বলে, ভাষাগত বুদ্ধি কি, স্পিয়ারম্যানের দ্বিপ্রধান তত্ত্ব কবে কি শিরোনামে কোন জার্নালে প্রকাশ করা হয়, সালটাও তোমাদের মনে রাখতে হবে। সাধারণ মানসিক ক্ষমতা দুটি বৈশিষ্ট্য, বিশেষ মানসিক ক্ষমতা, ওই যে পার্থক্যটা যে বলেছিলাম, সে পার্থক্যটা পড়লেই তোমাদের বৈশিষ্ট্য হয়ে গেল। বৈশিষ্ট্য হয়ে গেলেই তোমরা পার্থক্য লিখতে পারবে, সংজ্ঞাটাও লিখতে পারবে। সহগতি সহগাঙ্ক কাকে বলে, এটা হচ্ছে তোমার রাশিবিজ্ঞান থেকে দেওয়া হয়েছে। শূন্য সহগতি কাকে বলে, টেট্রাড সমীকরণ কি, এটাও আমি তোমাদের বলেছিলাম। বৃদ্ধাঙ্ক বলতে কি, একদম হুবহু মিলে যাচ্ছে কোশ্চেনগুলি। বৃদ্ধাঙ্গ শব্দের প্রবর্তক কি, প্রবর্তক কে, ঠিক আছে। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স কার লেখা, কত সিদ্ধান্তে প্রকাশিত হয়। থার্স্টনের মতে মানুষের প্রাথমিক মানসিক ক্ষমতা কি, এটাও। ডিসপিয়ার মানে দ্বিউপাদান তত্ত্ব, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে দুই পার্থক্য লেখো বলেছি। বুদ্ধির অভিক্ষা কাকে বলে, অভিক্ষা তৈরি করেছেন এমন দুজন মনোবিজ্ঞানীর নাম। শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ভূমিকা, সৃজনশীলতার দুটি সংজ্ঞা, অভিসারী চিন্তা, অপসারী চিন্তা, শিক্ষাক্ষেত্রের সৃজনশীলতার ভূমিকা। ভারতবর্ষের প্রস্তুত দুটি আদর্শিত সৃজনশীলতার পরিমাপের অভিক্ষার নাম লেখো। তারপর হচ্ছে বুদ্ধি দুটি সংজ্ঞা। তারপর হচ্ছে নিউরোটিজম এবং সাইকোটিজম কি, নিউরোসিজম অর্থাৎ আমাদের নিউরোলজিস্ট এবং সাইকো অর্থাৎ মনোবিজ্ঞানী, এবং হচ্ছে আমাদের যে স্নায়ু বিজ্ঞান এবং মনোবিজ্ঞান দুটো, সেটা হচ্ছে কাকে বলে, ঠিক আছে, বলা হয়েছে। ক্যাটেল যে ব্যক্তিত্ব পরিমাপ অভিক্ষা করেছিলেন তার কি নামে পরিচিত, ব্রেন স্ট্রমিং কি, এটাও বলেছিলাম। মানসিক কল্যাণ থেকে কি দেওয়া হয়েছে, দেখো WHO এর মধ্যে সংজ্ঞা দাও এবং মানসিক স্বাস্থ্য সংজ্ঞা দাও বা স্বাস্থ্য সংক্রান্ত সংজ্ঞা দাও। WHO এর দৃষ্টিতে স্বাস্থ্যের 3টি প্রধান উপাদান কি কি, WHO এর মানসিক স্বাস্থ্য কাকে বলে, WHO এর মতে কিশোরীদের কী ধরনের প্রাক্ষবিক সমস্যা দেখা যায় বলেছিলাম, যে বয়সন্ধিকালে যে সমস্যাগুলো দেখা যায়। তারপর হচ্ছে উদ্বেগের দুটি দৈহিক লক্ষণ লেখো। ফোবিক ডিসঅর্ডার কি, ফোবিক মানে জানো এই যে আমাদের জল থেকে যে ভয় হয়, আমাদের যে আগুন থেকে ভয় হয় বা রৌদ্র থেকে ভয় হয়, এটাকে ফোবিয়া বলে, ঠিক আছে। এই ফোবিক ডিসঅর্ডার মানে কোনো জিনিস দেখে আমাদের যে ভয় আসে আমাদের মধ্যে, একটা জলাতঙ্ক যেরকম, ঠিক আছে। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার কি, ট্রমার লক্ষণ কি, ট্রমা মানে জানো তোমরা এই যে দীর্ঘকাল ধরে কোনো মানুষ অজ্ঞান হয়ে থাকে, ঠিক আছে, সেই ট্রমার লক্ষণগুলো কি কি। মানসিক চাপে দুটি লক্ষণ, মানসিক চাপ অর্থাৎ স্ট্রেস, উদ্বেগজনিত মানসিক রোগের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি বলেছি। তারপর অবেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলতে কি বোঝো, কিভাবে ডিপ্রেসিভ ডিসঅর্ডার চিহ্নিত করা যায়, আত্মহত্যা নিবারণের শিক্ষকের ভূমিকা কি। মাইন্ডফুলনেস মেডিটেশন বলতে কি বোঝো, মনস্তাত্ত্বিক কল্যাণের গুরুত্ব লেখো। কন্ডাক্ট ডিসঅর্ডারের মূল কারণ কি, মূল লক্ষণগুলি কি কি। সহানুভূতি কাকে বলে, মানসিক চাপ মোকাবিলার কার্যকর করার কৌশলগুলি কি কি। আত্মসচেতনতার উপকারিতা লেখো। তারপরে দেখো কি বলা হয়েছে, শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান থেকে, শিক্ষার প্রযুক্তিবিজ্ঞান কাকে বলে, প্রশ্নমান 2। টেকনোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, প্রযুক্তিদের সংজ্ঞা দাও, দুটি বৈশিষ্ট্য, তথ্য প্রযুক্তির উদাহরণ, সমন্বয় কি কি বলেছিলাম এই কোশ্চেনটাও। প্রযুক্তিবিদ্যার একটি উদ্দেশ্য আত্মনির্ভরশীলতা বলতে কি বোঝো, ব্যক্তিগত আদেশদান কি। প্রযুক্তিবিদ্যা প্রসারের ক্ষেত্রে ভারতের দুটি সমস্যা। তারপরে ডিসিকো বলতে কি বোঝো, প্রযুক্তিবিদ্যায় বলতে কি বুঝেছেন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে কি বুঝেন।
তারপর হচ্ছে আইসিটির ক্ষেত্রে আইসিটি শিক্ষাক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কি বলা হয়েছে, আইসিটি কীভাবে শিক্ষার মান উন্নত করে, দূরগত শিক্ষা কি, অর্থাৎ যেটা দূর থেকে শিক্ষা হয়। তারপরে হচ্ছে শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো, এনসিআরটি সিআইটির ফুল ফর্ম, এই ফুল ফর্মগুলো আমরা দিয়েছি, ফুল ফর্মগুলো তোমরা পড়ে নেবে। শিক্ষা প্রযুক্তিটা দুটি পরিধি লেখো, অর্থাৎ বড় কোশ্চেন পড়লে ছোট কোশ্চেন। তারপরে দেখি শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা, মানব সম্পদের অপার রোধ ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ভূমিকা লেখো, কম্পিউটারের দুটি প্রয়োগ, শিক্ষণ মডেল কি, ই লার্নিং, ই কন্টেন্ট কি, সফটওয়্যার হার্ডওয়্যার বলতে কি বোঝো, পার্থক্য, আচরণমূলক প্রযুক্তি কি, সমস্যাবলী সমাধানের উপায় কি প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে, শিক্ষা প্রযুক্তিবিদ্যার ব্যবহার দুটি ব্যবহার লেখো, সাইবারমেটিক্স কি, কার্যাবলী বিশ্লেষণ কি, মডিউল কি, মূল্যায়ন প্রযুক্তি কি, শিক্ষায় কম্পিউটারের দুটি ব্যবহার, ET3 ET5 খুব ইম্পর্টেন্ট, শিক্ষার ওভারহেড প্রজেক্ট বা OHP ব্যবহারের দুটি সুবিধা, তথ্য প্রযুক্তি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী, তথ্য প্রযুক্তি শিল্প প্রযুক্তি কাকে বলে, তারপরে ইটার সম্পূর্ণ নাম, কমিউনিকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী, তারপরে হচ্ছে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য, এর সম্পূর্ণ নাম, এর উপাদানগুলি কী কী, ক্লাসের পুরো নাম কি। এবার হচ্ছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের ক্ষেত্রে তথ্য কাকে বলে, কম্পিউটার প্রকল্প কি, বিদ্যালয় কম্পিউটার প্রকল্প কি, RMS এর পুরো নাম, আইসিটি কীভাবে দূরশিক্ষায় সহায়তা করে, দূরশিক্ষা অর্থাৎ আমরা অনলাইন লার্নিং করছি, ডিজিটাল শিক্ষা বিপ্লব বলতে কী বোঝো বলেছি, ডিজিটাল বিপ্লবের ক্ষেত্রে শিক্ষার যে দুটি পরিবর্তন এসেছে সেটা লেখো, অর্থাৎ যে বিপ্লব ঘটেছে, প্রযুক্তির নাম লেখো দুটি ডিজিটাল বিপ্লবের, আর ডিজিটাল প্রযুক্তির নাম, অনলাইন শিক্ষার ক্ষেত্রে দুটি সুবিধা, আইসিটি দুটি ব্যবহার, ই লার্নিং এটাও বলেছি তোমাদের, ঠিক আছে। স্মার্ট ক্লাসরুমে দুটি বৈশিষ্ট্য লেখো, শিক্ষায় মাল্টিমিডিয়া এটাও বলেছি, ভার্চুয়াল ক্লাসরুম, ইন্টারেক্টিভ লার্নিং কি, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, ডিজিটাল সাক্ষরতা কি, ডিজিটাল বিপ্লব কি, এর কয়েকটি উদাহরণ দাও, কয়েকটি বৈশিষ্ট্য লেখো, ভারতের ই লার্নিং এর বৈশিষ্ট্য লেখো, NPTEL এর সম্পূর্ণ নাম, SWAYAM-এর সম্পূর্ণ নাম, এই যে বাইজু একটা যে প্ল্যাটফর্ম রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম, সে বাইজুটা বলা হয়েছে বাইজু কি, এটা হচ্ছে একটা অনলাইন প্রাইভেট লিমিটেড অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। তোমরা জানো যেরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে PW এবং অন্যান্য, মোবাইল লার্নিং বলতে কী বোঝো, ব্লেন্ডেড লার্নিং বলতে কী বোঝো, চতুর্থ শিল্প বিপ্লবের দুটি প্রযুক্তির নাম, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে শিক্ষার যে পরিবর্তন এসেছে সেটা কি, এর বৈশিষ্ট্য লেখো, এর ব্লেন্ডেড লার্নিংয়ের দুটি সুবিধা, ই লার্নিংয়ের দুটি উদাহরণ, AI কি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাও বলেছিলাম, এর ব্যবহার, শিক্ষায় AI কীভাবে কাজ করছে, রোবোটিক্স কি, এই যে রোবোটিক্স আমাদের মানব জীবনে যে ডিজিটাল জীবনে যে রোবট আসছে, ডিজিটাল ডিভাইস কি, ডিজিটাল ডিভাইস আমরা যে ব্যবহার করছি ডিভাইসগুলি, ঠিক আছে, প্রযুক্তিগুলি, ইন্টারনেট অফ থিং অর্থাৎ LOT বলতে কী বোঝায়, ই-বুক কি, ই লাইব্রেরি কি, ই ক্লাসরুম কি, ডিজিটাল টুলস কি, সহযোগিতামূলক শিক্ষণ বলতে কী বোঝো। এবার আমরা চলে আসবো রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান থেকে দেখো কী কী কোশ্চেন দেওয়া হয়েছে 2 মার্কের, পরিসংখ্যাবিদ্যা কাকে বলে বা রাশিবিজ্ঞান কাকে বলে, শিক্ষামূলক রাশিবিজ্ঞান কি, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স শব্দের অর্থ কী এটাও তোমাদের বলা হয়েছিল, পরিসংখ্যানের প্রতিষ্ঠাটাকে, রাশিবিজ্ঞানের দুটি উপযোগিতা কি, তথ্য কি, ডেটা কি, প্রাথমিক তথ্য কি, তথ্য সংগ্রহের কৌশলগুলি কী 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 রয়েছে, গুণগত তথ্য বলতে কী বোঝো, পরিমাণগত তথ্য বলতে কী বলছো, উদাহরণ দাও, স্কোর কি, পরিবর্তিত স্কোর কি, চল কি, ধ্রুবক রাশি কি, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চল, তথ্যের বিন্যাস বলতে কী বোঝো, তথ্যের সারি বলতে কী বোঝো, ট্যালিমার্ক কি, ঠিক আছে। 12 হলে ট্যালিমার্ক চিহ্নিত করো, বলেছিলাম না 4টের পর 5টে কেটে দিতে হবে মাঝখানে। তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা কি, ট্যালিমার্ক কেন ব্যবহার করা হয়, পরিসংখ্যা বিভাজন বলতে কী বোঝো, দুটি বৈশিষ্ট্য লেখো, স্কেল কি, স্কেল কত ধরনের কী কী, রাশিমালা প্রসার কাকে বলে, শ্রেণী কি, বিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী, প্রসার কাকে বলে, রাশিবিজ্ঞানের বিস্তৃতি যদি 80 ও 20 হয় তাহলে নিম্ন স্কোর কত হবে, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর এবং বিস্তৃতি যদি 20 হয় তাহলে বিস্তৃতি তোমরা জানো কীভাবে বের করতে হয়, সূত্র রয়েছে, ঠিক আছে। তাহলে বিস্তৃতি তোমরা দেখে বুঝতে পারছো, 80 যেহেতু রয়েছে ওখান থেকে 20 কমিয়ে দাও, কত হবে, 60 হবে, ঠিক আছে। তারপরে দেখো শ্রেণী সীমানা বা প্রকৃত শ্রেণী সীমানা কি, শ্রেণীবিজ্ঞানের শ্রেণী ব্যবধান কি, লেখচিত্র কি, এর অঙ্কনে দুটি নীতি কি, লেখচিত্র কয় ধরনের কী কী, এর সুবিধা অসুবিধা, চতুর্থাংশ নীতি কি, লেখচিত্রের যে বলেছিলাম না 75% করতে হবে, তোমরা ফ্রিকোয়েন্সি পলিগন করে থাকলে আমি সেখানে বলেছিলাম দেখবে যে 75 রুলস ফলো করা হয় ওখানে, ঠিক আছে। লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে স্তম্ভ লেখচিত্র কি, ঠিক আছে, স্তম্ভ লেখচিত্র, তারপর সে অর্থাৎ আয়ত লেখো, তারপরে স্তম্ভ লেখচিত্রের দুটি সুবিধা কি, সীমাবদ্ধতা লেখো, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের XY কী স্থাপন করা হয়, কী তোমরা জানো, X অক্ষে মধ্যমান এবং Y অক্ষে পরিসংখ্যা বের করা হয়, তোমরা জানো,
পরিসংখ্যা বহুভুজ কি, অর্থাৎ এক সংখ্যাকে মধ্যমান বসি এবং পরিসংখ্যাকে আমরা যখন উলম্ব আকারে সেখানে কি কমিউনিকেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা লিখি, ঠিক আছে, তখন সেটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। তারপরে হচ্ছে এই সুবিধা লেখো, হিস্টোগ্রাম কি, আয়ত লেখো, আঁকার সময় পরিসংখ্যাগুলি কোথায় স্থাপন করা হয়, পরিসংখ্যাগুলি ওয়াই অক্ষ বরাবর, জানো, ঠিক আছে। তারপরে হচ্ছে আয়তলেখের দুটি সুবিধা লেখো, তারপরে এখানে আয়তলেখের দুটি বৈশিষ্ট্য, আয়তলেখ এবং পরিসংখ্যার মধ্যে দুটি পার্থক্য, পাই চার্ট কি বা বৃত্তীয় লেখচিত্র কি, পাই চার্টের দুটি সুবিধা, পাই চার্টের অসুবিধা, ওজাইভ কাকে বলে, সুবিধা এর অসুবিধা, তারপর হচ্ছে তথ্যের ভাস্কর্য নির্ণয় কেন বলা হয়, ওজাইভকে তথ্যের ভাস্কর্য নির্ণয় কেন বলা হয়, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপগুলি কি কি, গড়, মধ্যমা, তারপরে কি ভূশিষ্টক, তারপরে হচ্ছে গড় কি কি, গড় মাধ্যমে আমরা কি জানতে পারি, সুবিধা অসুবিধা, কল্পিত গড় কি, নির্ণয় সূত্র কি, অসুবিধা কি, অবিন্যস্ত রাশিমালা কাকে বলে, মধ্যমান কাকে বলে, মিডিয়ান কি, প্রত্যেকটার আমি বলেছিলাম প্রত্যেকটার সংজ্ঞা পড়তে হবে তোমাদের, মিডিয়ান বের করতে বলবে, চুক্তি কাকে বলে, মধ্যমান এর দুটি ধর্ম লেখো, ঠিক আছে, মধ্যমানের দুটি অসুবিধা সুবিধা, মোডের দুটি ধর্ম, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, যদি বলে দেওয়া হয়েছে মিডিয়ান মধ্যমান কত হবে, তাহলে একটি বন্টনের গড় 40 দেওয়া হয়েছে, মোট 37.50 হলে মধ্যমান কত হবে, ঠিক আছে, সেটা সূত্রের আকারে তোমাদের বের করতে হবে, এর সুবিধা অসুবিধা, তারপরে বন্টনটি নির্ণায়ক স্কোর বের করতে বলছে, ঠিক আছে, মোড বের করতে বলছে, মোড মানে সর্বাধিক যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মোড। তাহলে এখানে দেখো সর্বাধিক সংখ্যা কী কী আছে, 40 আছে কি, হ্যাঁ 40 তিনবার রয়েছে, অর্থাৎ 40 হবে তোমাদের ভূশিষ্টক। ট্রু মোড বা ক্রুড মোড কাকে বলে, এটা একটু নতুন তোমাদের রয়েছে কি না জানি না। তারপরে হচ্ছে অনেক বই দেওয়া নেই, মোডের কয়েকটি ব্যবহার লেখো, ভূশিষ্টকের পার্থক্য, আদর্শ চ্যুতি কাকে বলে, অর্থাৎ এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা প্রমাণ বিচ্যুতি কাকে বলে, আদর্শ বিচ্যুতির আরেক নাম প্রমাণ বিচ্যুতি। এই চ্যুতি নির্ণয় করতে বলা হয়েছে, 6, 4, 7, 9, 10 যদি থাকে তাহলে চ্যুতি নির্ণয় করতে হবে, আদর্শ চ্যুতি, ঠিক আছে। কীভাবে নির্ণয় করবে তোমরা, যদি আনগ্রুপ ডেটা থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলেছিলাম, ঠিক আছে। আদর্শ চ্যুতি দুটি ব্যবহার, সম্যক বিচ্যুতি দুটি সুবিধা, সহগতি, ধনাত্মক সহগতি, তোমরা জানো সহগতির মান দুটি থাকে, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য থাকে, ঠিক আছে। তারপরে দেখো সহগতি সহগাঙ্ক বলতে কী বোঝো, স্ক্যাটার ডায়াগ্রাম কি, আর স্ট্যাটার ডায়াগ্রাম বলতে কী বোঝো, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি কাকে বলে, র্যাঙ্ক পদ্ধতি কাকে বলে, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির নির্ভরযোগ্য কেন, কেন এটি নেওয়া হচ্ছে, হ্যাঁ এর পার্থক্য লেখো, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির সাহায্যে র্যাঙ্কের পার্থক্য, সহগতি সহগাঙ্কের দুটি উপযোগিতা, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি রাশিবিজ্ঞানের ক্ষেত্রে কেন ব্যবহার করা হয়, এর সীমাবদ্ধতা, ঠিক আছে। অবিন্যস্ত স্কোরের কল্পিত গড়গুলি সহগতি সহগাঙ্ক নির্ণয়ের সূত্রটি লেখো, সূত্রগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে বলা হচ্ছে তুমি আমার বাড়িতে এলে আলো নিভে গেল, কোন ধরনের সহগতি, ঠিক আছে। দেখো কি ধরনের কোশ্চেন দিয়েছে, তুমি আমার বাড়িতে এলে, হ্যাঁ দেখো তুমি আমার বাড়িতে এলে আলো নিভে গেল, বুঝতে পারছো কি ধরনের যুক্তি দিয়ে বলতে বলা হয়েছে। দেখো কি বলা হচ্ছে, তুমি আমার বাড়ি এলে আলো নিভে গেল, তাহলে দেখো তুমি বাড়ি এলে আর আলো নিভে গেল, তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। তুমি বাড়ি এলে আর আলো নিভে গেল, এটার মধ্যে তো সম্পর্ক নেই, কোনো বাস্তব সম্পর্ক নেই যে তুমি এলে আলো নিভে যাবে, তুমি চলে গেলে আলো জ্বলে উঠবে, তাহলে এটার মধ্যে শূন্য সম্পর্ক রয়েছে। তাহলে এটা কী ধরনের সহগতি হবে, শূন্য সহগতি। বেগের সঙ্গে সময়ের সম্পর্ক, এটি কী ধরনের সহগতি, অর্থাৎ বেগ সময়, বেগ যত বাড়বে কি হবে, সময় তত কমবে, তাহলে ঋণাত্মক সম্পর্ক। বুদ্ধির সঙ্গে পারদর্শিতার সম্পর্ক, বুদ্ধি যত বেশি হবে পারদর্শিতা তত বেশি হবে, তাহলে এটা কী ধরনের, পজিটিভ বা ধনাত্মক সহগতি। রৈখিক সহগতি কাকে বলে, অরৈখিক সহগতি কাকে বলে, সবগুলোই তোমাদের বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। স্পিয়ারম্যানের পদ্ধতি লেখো, কোন ক্ষেত্রে স্পিয়ারম্যানের পদ্ধতি কার্যকর হয়, নিম্ন তথ্যগুলির মাধ্যমে সহগতি সহগাঙ্ক নির্ণয় করো। দেখো এবার মানসিক স্বাস্থ্য সূত্রতা থেকে 5 নম্বরের কী কী কোশ্চেন দেওয়া হয়েছে। দেখো স্বাস্থ্য বলতে কী বোঝো, মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী, শারীরিক মানসিক বৈশিষ্ট্যগুলি লেখো, ভগ্ন স্বাস্থ্যের যে কোনো দুটি কারণ, মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝো, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এর বিঘ্নিত হওয়ার কারণ, এটা কিভাবে মানসিক স্বাস্থ্য বজায় রাখে, মানসিক স্বাস্থ্যগত সমস্যা চিহ্নিত করার উপায়গুলি কী কী, উদ্বেগ বলতে কী বোঝো, প্রধান লক্ষণগুলি লেখো, উদ্বেগ নিরসনের উপায় কী, বিষণ্ণতা বলতে কী বোঝো, এর কারণ, উপসর্গ, তারপর হচ্ছে সমস্যা সমাধানের উপায়গুলি, আচরণগত সমস্যা এবং প্রধান উপসর্গ কী, এর উপায়গুলি কী, তারপরে হচ্ছে শিক্ষার্থীর আচরণগত সমস্যা প্রতিকারের পরিবারের ভূমিকা কী, শিক্ষকের ভূমিকা কী, মানসিক চাপ বা স্ট্রেস কী, স্ট্রেস সম্পর্কিত কী কী সমস্যা হয়, দেখো ওগুলোই কোশ্চেন দিয়েছে ঘুরিয়ে। তারপরে হচ্ছে
কিভাবে প্রতিকার হবে। শ্রেণীকক্ষে দুটি যে কোনো সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে লেখো। মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কী বোঝো, ঠিক আছে। তারপরে দেখো বর্তমান শিক্ষার মাইন্ডফুলনেসের ভূমিকা কী। মাইন্ডফুল লিভিং বলতে কী বোঝো, ধ্যান সম্পর্কে লেখো। ধ্যানের ভূমিকা খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। মননশীল ধ্যানের বিদ্যালয়ের ভূমিকা কী। জীবন দক্ষতা বলতে কী বোঝো, আত্মসচেতনতা কী, সহানুভূতি কী, সৃজনশীল চিন্তা কী, সৃজনশীল চিন্তায় জীবন দক্ষতার বিকাশের ভূমিকাগুলি কী কী, ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, জীবন দক্ষতার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা কী। সমস্যা সমাধান বলতে কী বোঝো, এর ক্ষেত্রে জীবন দক্ষতার বিকাশে সমস্যা সমাধান কীভাবে ভূমিকা পালন করে। WHO-র মতে কার্যকরী যোগাযোগ কী। জীবন দক্ষতার উন্নয়নে কার্যকরী যোগাযোগের ভূমিকা লেখো। পারস্পরিক সম্পর্ক স্থাপন বলতে কী বোঝো, জীবন দক্ষতার বিকাশে পারস্পরিক সম্পর্ক স্থাপনের ভূমিকা কী। চাপ মোকাবিলা কী, চাপ মোকাবিলার ভূমিকা ক্ষেত্রে জীবন দক্ষতার বিকাশ কতটা গুরুত্বপূর্ণ বোঝাও। আবেগ নিয়ন্ত্রণ বলতে কী বোঝো এবং জীবন দক্ষতার উন্নয়নে আবেগ নিয়ন্ত্রণের ভূমিকা কী। বিচারমূলক চিন্তনের প্রয়োজনীয়তা কী। নেতিবাচক আবেগ স্মৃতিকর কী। ভয় উদ্বেগের পার্থক্য কী। পোস্ট ট্রমাটিক স্ট্রেস বলতে কী বোঝো। অপরের সাথে সংঘাতের ক্ষেত্রে ব্যক্তির সাধারণ প্রবণতা বলতে কী বোঝো, ঠিক আছে। তারপরে হচ্ছে চিন্তা, নিজের আবেগকে চিনতে অক্ষম হলে কী ক্ষতি হয়। তারপরে হচ্ছে সম্পর্ক, সুসম্পর্ক আমাদের কি সাহায্য করে। মনস্তাত্ত্বিক কল্যাণের মূল উপাদানগুলি কী কী। মর্টিন সেলিগম্যান প্রদত্ত পারমা মডেলের উপাদানগুলি কী কী, ঠিক আছে। এবার এডুকেশন থেকে দেখো প্রযুক্তি বিজ্ঞানের অর্থ কী। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বলতে কী বোঝো এবং কাকে বলে, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা, পরিধি সবগুলো বলা হয়েছে, পার্থক্য। তারপরে দেখো তারপরে বলছে হার্ডওয়্যারের প্রযুক্তি বৈশিষ্ট্যগুলি কী কী। হার্ডওয়্যার সফটওয়্যার প্রযুক্তির নীতিগুলি লেখো। হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্যগুলি কী। তারপর হচ্ছে ডিভাইস সম্পর্কে লেখো। র্যাম ও রোমের পার্থক্য কী। শিক্ষায় হার্ডওয়্যারের গুরুত্ব কী, এর ব্যবহারগুলি কী কী কী। সফটওয়্যার ও হার্ডওয়্যারের 5টি নীতি লেখো। শিক্ষায় সিস্টেম দৃষ্টিভঙ্গির 5টি বৈশিষ্ট্য লেখো। শ্রেণীকক্ষে কম্পিউটার ব্যবহার লেখো। অসুবিধা লেখো। সিস্টেম বলতে কী বোঝো, সিস্টেমের বৈশিষ্ট্য কী। সিস্টেম অ্যাপ্রোচ, শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচের ভূমিকা বলেছিলাম, এগুলো সবগুলোই পড়তে হবে। তথ্য যোগাযোগ যুক্তির ধারণা দাও। তারপরে তথ্য যোগাযোগ বৈশিষ্ট্য লেখো। তারপর বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির পরিধি লেখো। আইসিটির ভূমিকা লেখো। ইন্টারনেটের ভূমিকা লেখো। বিদ্যালয়ের আইসিটি অন্তর্ভুক্ত সমস্যাগুলি কী কী। ই লার্নিং কী, ই কন্টেন্ট, মোবাইল লার্নিং সম্বন্ধে তোমার ধারণা দাও। ই বুক, ই গ্রন্থাগার সম্পর্কে কী তোমার ধারণা দাও। তারপর হচ্ছে প্রশাসনিক সমালোচনামূলক চিন্তায় আইসিটির ব্যবহার লেখো। ডিজিটাল বিপ্লবের প্রভাব লেখো, ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসবো শিক্ষা রাশিবিজ্ঞান থেকে 10 মার্কের কোশ্চেনগুলি দেখে নাও। প্রথম অধ্যায় প্রথম ইউনিট থেকে শিখন ও শিখন কৌশল থেকে দেখো শিখনের সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষার ক্ষেত্রে শিখনের সম্পর্ক কী, শিখনের প্রকৃতি সম্পর্কে লেখো। পরিণমন কী, পরিণমের বৈশিষ্ট্য লেখো। শিখন ও পরিণমের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো এবং এর মধ্যে পার্থক্য নিরূপণ করো, একদম বলে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কোলেনসিকের মতে পরিণমন কী, শিক্ষাক্ষেত্রে পরিণমের ভূমিকা লেখো। প্রেরণা কাকে বলে, পেশনা চক্র কাকে দেবো বর্ণনা করো। মনোবিদ উইডওয়ার্থের মতে প্রেরণা কী, শিক্ষাক্ষেত্রে প্রেরণার গুরুত্ব লেখো। প্রেরণার বৈশিষ্ট্য, ম্যাসলোর প্রেরণার তত্ত্বটি বর্ণনা করো। স্মৃতি কী, স্মৃতির স্তরগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা কী। উত্তম স্মৃতি বলতে কী বোঝো, এর লক্ষণগুলি কী কী। শিক্ষাক্ষেত্রে অর্থাৎ স্মৃতিশক্তির বৃদ্ধিতে শিক্ষণের ভূমিকা কী। তারপরে হচ্ছে কোন কোন বিষয়ের ওপর স্মরণ ক্রিয়া নির্ভর করে আলোচনা করো। বিস্মৃতি কী, বিস্মৃতির কারণগুলি লেখো। কল্পনা কাকে বলে, কল্পনার প্রভাব লেখো, প্রকৃতি লেখো, বৈশিষ্ট্য লেখো। শিক্ষণের সাথে কল্পনার কী সম্পর্ক আছে তার শ্রেণী বিভাগ করো। কল্পনাপ্রসূত খেলার গুরুত্ব কী এবং স্মৃতির সঙ্গে তার সম্পর্ক কী। মনোযোগ বলতে কী বোঝো, মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। মনোবিদ স্টাউটের মতে মনোযোগ কী, তার ব্যক্তিগত এবং বস্তুগত নির্ধারকগুলি কী কী। মনোযোগের নির্ধারক, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগের নির্ধারক, ঠিক আছে। আগ্রহ কী, আগ্রহের শ্রেণী বিভাগ করো, বর্ণনা করো বৈশিষ্ট্যগুলি। আগ্রহ সৃষ্টিকারী উপাদানগুলি কী কী, মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট রয়েছে। শিক্ষাক্ষেত্রে শিশু এবং শিক্ষার্থীর আগ্রহের গুরুত্ব লেখো। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, ব্যাখ্যা করো। আগ্রহ সৃষ্টিতে শিক্ষার্থীর অর্থাৎ শিক্ষণের ভূমিকা কী, অর্থাৎ শিক্ষকের ভূমিকা কী, প্রাচীন অনুবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো। প্যাভলভের পরীক্ষাটি বর্ণনা করো। তারপরে কি বলা হয়েছে, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন বলতে কী বোঝো। স্কিনার বক্স কী, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিপল স্টার 5 স্টার মার্কের কোশ্চেন। সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি আলোচনা করো। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি কী কী, সীমাবদ্ধতা লেখো। শিক্ষাক্ষেত্রের অনুবর্তনের ভূমিকা কী। থর্নডাইকের শিক্ষণমূলক সূত্রগুলি কয় ভাগে ভাগ করা যায় এবং এর মুখ্য সূত্রগুলি কী কী, খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য।
তারপরে বলা হচ্ছে প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য বলেছিলাম। থর্নডাইকের প্রচেষ্টা ভুল সম্পর্কিত পরীক্ষাটি বর্ণনা করো। পাজল বক্স কি ইম্পর্টেন্ট এবং এর শিক্ষাগত তাৎপর্য তো কী, তারপর হচ্ছে শিক্ষাক্ষেত্রে ত্রুটিগুলি কী কী, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলতে কী বোঝো, গেস্টাল্টার অর্থ কী। তারপরে বলা হয়েছে প্রচেষ্টা ভুল তথ্য এবং অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের পরীক্ষার মধ্যে পার্থক্য নিরূপণ করো। উদ্ভাবনমূলক শিক্ষণ এর আবিষ্কর্তা কে, ব্রুনারের তথ্যের পর্যায়গুলি লেখো, ব্রুনারের তত্ত্বের শিক্ষাগত প্রভাব লেখো। আসুবেলের অর্থপূর্ণ শিক্ষণ বলতে কী বোঝো এবং অর্থকূল শিক্ষণের শর্তগুলি কী, শিক্ষণকে অর্থপূর্ণ করে তুলতে আসুবেলের সুপারিশগুলি লেখো। আসুবেলের শিক্ষণের বৈশিষ্ট্য নীতিগুলি লেখো। তারপরে ডায়গনস্টিক্সকির তারপরে কী বলা হয়েছে, ডায়গনস্টিক্সকির সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের প্রয়োগের ক্ষেত্রে শিক্ষক ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। বান্দুরার শিক্ষণমূলক বৈশিষ্ট্যগুলি লেখো। বান্দুরার শিক্ষণ কৌশল বর্ণনা করো। ব্রুনারের শিক্ষণ কৌশল বর্ণনা করো। তারপরে হচ্ছে বুদ্ধি কাকে বলে, বুদ্ধির বৈশিষ্ট্য দেখে নাও কোশ্চেনগুলি। সৃজনশীলতা বলতে কী বোঝো, ক্ষমতা ও সামর্থ্য বলতে কী বোঝো, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। বুদ্ধির অভিক্ষা কী, এর তাৎপর্য কী, ব্যক্তিত্ব কী, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিত্বের গুরুত্ব লেখো, ব্যক্তিত্বের লক্ষণ কী। 50খানা কোশ্চেন দেখো, তোমাদের 10 মার্কের কোশ্চেন দিয়েছে, ভাবতে পারছো সংসদ পাগল হয়ে গেছে, ঠিক আছে, যে এই সময়ে 50খানা কোশ্চেন দিচ্ছে তোমাদের। তারপরে দেখো সেমিস্টার 4-এর পলিগন, আচ্ছা হ্যাঁ 10 মার্কের কোশ্চেন গ্রুপ ডিতে যেটা তোমাদের থাকবে, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রের পরিসংখ্যানের গুরুত্ব কী, এর প্রকৃতি গুরুত্ব বিশদে লেখো। পরিসংখ্যানের ভূমিকা লেখো। পরিসংখ্যানের ব্যবহারিক প্রবেশগুলি কী কী, ডেটা কী, এর প্রকারভেদ, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কী, কীভাবে গঠন করা হয়, উদাহরণ সহযোগে আলোচনা করো। পরিসংখ্যান এই চিত্র উপস্থাপনার পদ্ধতিগুলি কী কী, হিপ্টোগ্রাম বলতে কী বোঝো, এখানে হিস্টো হবে, হিপ্টো লিখেছে, এর শিক্ষাগত প্রয়োগ লেখো। ফ্রিকোয়েন্সি পলিগন তৈরির ধাপ, ব্যবহারিক তাৎপর্য লেখো। হিস্টোগ্রাম পলিগনের মধ্যে পার্থক্য লেখো। কেন্দ্রীয় প্রবণতা কী, এর প্রকারভেদগুলি কী কী। গড় নির্ণয়ের পদ্ধতি গুরুত্ব। মধ্যম মোড বলা হয়েছে। মিন মিডিয়ার মোডের মধ্যে সম্পর্ক কী, সম্মুখ বিচ্যুতি কী, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী, মিন ডেভিয়েশন, তারপরে কোয়ার্টাইল ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে তুলনা আলোচনা করো। অর্থাৎ সিলেবাসের বাইরেও কোশ্চেন দিয়েছে কিছু কিছু, দেখতে পাচ্ছি। তারপরে দেখো কোরিলেশন কনসেপ্ট, টাইপস অফ মেথডস অফ কম্পিউটার কোরিলেশনস, কোএফিসিয়েন্ট, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি। প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিতে কী রয়েছে, সহসম্পর্ক কী, এর অর্থ প্রয়োজনীয়তা লেখো। সহসম্পর্কের প্রকারভেদ আলোচনা করো। প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিতে সহসম্পর্কের ভূমিকা, ধাপগুলি লেখো। র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি কী, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি ডিফারেন্স আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে সহসম্পর্কে বিশ্লেষণ, প্রয়োগ গুরুত্ব লেখো। এবার দেখো তোমাদের অঙ্ক থাকছে। অঙ্ক কী দিয়েছে, গড় ও মধ্যমা নির্ণয়ের অঙ্ক দেখো, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। অঙ্কগুলো আমরা সলভ করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে। দেখো এখানে কী দিয়েছে, তোমাদের পারদর্শিতা ভৌতবিজ্ঞান, গণিত, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির সাহায্যে নির্ণয় করতে বলা হয়েছে। এখানে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মাধ্যমে নির্ণয় করতে বলা হচ্ছে। আদর্শ বিচ্যুতি কাকে বলে এবং এখান থেকে রাশিগুলি থেকে এসডি নির্ণয় করতে বলছে। তারপরে মোড নির্ণয় করতে বলা হচ্ছে। এখানে একটি পরিসংখ্যান বিভাজন নির্ণয় করতে হবে, 40টি স্কোর দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করতে হবে। এসডি নির্ণয়ের অঙ্ক দেওয়া হয়েছে। সারি পার্থক্য পদ্ধতিতে নিচে চলরাশির সহকাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্কোরগুলি দেওয়া হয়েছে, এখান থেকে তোমাদের শ্রেণী 5 ব্যবধানে পরিসংখ্যা বিভাজন বের করতে হবে। তো এই ছিল তোমাদের এডুকেশন বিষয়ের সম্পূর্ণ পিডিএফ, ঠিক আছে। অবশ্যই এটা রয়েছে। তারপরে হচ্ছে তোমাদের যদি তোমরা পিডিএফটা চাও, অবশ্যই তোমরা কি করবে, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন হয়ে যাবে। আমরা যত সম্ভব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব তোমাদের, ঠিক আছে। আর অঙ্কগুলো অবশ্যই আমরা সলভ করব, তার জন্য অবশ্যই তোমরা পাশে থাকবে, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ঠিক আছে। এবার এই অঙ্কগুলি তোমরা সলিউশন চাও কি না অবশ্যই জানাবে।